Yeah, we are live now. ওয়েলকাম টু আওয়ার লাইভ অ্যান্ড আমাদের আজকের রিসার্চ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন আমাদের আজকের স্পিকার মোহাম্মদ জাহেদ মুরাদ সানি ভাই। সো আমি আপনাদের সাথে আছি জেরিন সুলতানা, চিফ গ্রোথ অফিসার অ্যাট রিসার্চ বাডি এআই। সো কেমন আছেন ভাই? থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড যারা উপস্থিত আছেন, যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তাদেরকে সবাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অ্যান্ড থ্যাংক ইউ রিসার্চ বাডি স্পেশালি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। জি ভাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমাদের আজকের স্পিকার মোহাম্মদ জাহেদ মুরাদ সানি ভাইয়ের কাছ থেকে ওনার পরিচয়টা একটু জেনে নিব। তো আমি মোহাম্মদ জাহেদ মুরাদ সানি, as it might be appearing on my screen. So আমি সর্বপ্রথম শুরু করব আমার আন্ডারগ্রাজুয়েট দিয়ে। আমি আন্ডারগ্রাজুয়েট শেষ করেছি আমার চিটাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। দেন প্রায় 2018-19-এর দিকে। দেন ইটস আ লিটল বিট অফ ডিফারেন্ট জার্নি। মেবি অনেকেই এই কাজ করছেন এখন, অনেকেই প্ল্যাটফর্ম সুইচ করছে, বাট আমি দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আমি ওয়ালটনে জয়েন করি। ওয়ালটনে জয়েন করি অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে। দেন আমি ওখানে প্রায় 1.5 বছরের মতো ছিলাম। এর আগেও একটা জব করেছি, বাট দ্যাট ইজ নাথিং রিগার্ডিং মাই ওন স্টাডি। দেন ওখানে শেষ করার পরে ইউএসএ তে আসি 2022-এর দিকে। দেন 23শে জানুয়ারিতে আমি ইউনিভার্সিটি অফ আরকানসাস লিটল রকে কম্পিউটার সায়েন্সে আমার মাস্টার্স শুরু করি। দেন হলো কিছুদিন আগেই আমি আমার মাস্টার্স শেষ করি, এবং বর্তমানে আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ আরকানসাস লিটল রকে। আমার মেইন ফোকাস হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি অ্যান্ড হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজকে যেহেতু আমাদের রিসার্চ আড্ডা, সো অবশ্যই আমি প্রথমে হচ্ছে আপনার রিসার্চ জার্নিটা সম্পর্কে একটু জানতে চাইবো। আপনার রিসার্চ জার্নি কিভাবে, কখন শুরু করেছেন? রিসার্চ জার্নিটা আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে মিডিওকর স্টুডেন্টদের যেভাবেই হয়, আমারও সেভাবেই হয়েছে। আহ, বলতে পারি খুব ছোটবেলা থেকেই লিস্ট ফ্যামিলির কাছে বলবো যে ব্রাইট স্টুডেন্ট ছিলাম, নট ফর অল অফ দ্য পিপল, বাট ফ্যামিলি কিংবা এলাকায়। দেন সময় যত যাচ্ছিল, দেন আস্তে আস্তে ভালো স্কুলে, ভালো কলেজে পড়া শুরু করি। দেন এইচএসসির পরে চিটাং ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ান টেকনোলজি অর চুয়েটে আমি পড়াশোনা শুরু করি আর কি। ওখানে পড়াশোনা শুরু করার পরে প্রায় 90% অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টদের যা হয় সেটাই হয়েছে আমার সাথে। ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সবই করছিলাম। এই যে কি বলবো, গ্রুপ, দেন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন করা। তার মধ্যে একটা ভালো অর্গানাইজেশনে সংযুক্ত ছিলাম, সেটা হচ্ছে যে আইইইই, যেটা স্টুডেন্ট চ্যাপ্টার ছিল চুয়েটের। ওখানে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলাম। তো যখন ওখানে জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলাম, তখন আসলে রিসার্চ রিলেটেড অনেক কিছু নিয়েই মোটামুটি ভালো একটা নলেজ হয় বলবো। তো যারাই এখন ওই সময়টাতে আছে, যে আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করছে, তাদেরকে আমি বলবো, যদি খুব বেশি রিসার্চ করতে ইচ্ছে না করে, দেন জাস্ট ফার্স্ট স্টার্ট উইথ দিস থিংস। দেন আমরা যখন একটা পরিবেশে থাকবো, পরিবেশের একটা প্রভাবও আছে। তো আমি বলবো আমার রিসার্চ জার্নিতে ওই পরিবেশের একটা প্রভাব ছিল। ওখানে যেমন বিভিন্ন প্রফেসর ছিল আমাদের, যেমন একজন প্রফেসর ছিল বুয়েটের, যেটা সেলিয়া শাহনাজ ম্যাডাম, ডক্টর শাহনাজ। ওনার সান্নিধ্যে এসে মোটামুটি রিসার্চ নিয়ে কিছু নলেজ হয় আর কি। দেন হচ্ছে অবশ্যই আমার কিছু ভালো ফ্রেন্ডস ছিল যারা রিসার্চ নিয়ে বেশ আম, বেশ ডেডিকেটেড ছিল বলতে পারি। দেন ফোর্থ ইয়ারে যখন আমি আমার সুপারভাইজার ডক্টর 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 মতিন স্যার,
আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। উনার সাথে রিসার্চ শুরু করি। আমাদের রিসার্চ ছিল রিনিউয়েবল এনার্জি নিয়ে। তো রিনিউয়েবল এনার্জি নিয়ে বেশ অনেক জায়গায় সরি রিনিউয়েবল এনার্জি নিয়ে আমাদের অনেক ধরনের টুলস কিংবা আম রিসার্চ রিসোর্সেস আমাদের কালেক্ট করতে হয়। বিভিন্ন জায়গায় যেতে হয়। দেন তখন মনে হলো কোনো নতুন কিছু জানার মধ্যে একটা ব্যাপার আছে আরকি। বাট তখনও রিসার্চ জার্নির মধ্যে খুব ভালো করে ঢুকেছি বলব না। যখন আমার আন্ডার গ্র্যাজুয়েট এর থিসিস শেষ হয়, তখন আমাদের অ্যাডভাইজার আমাদেরকে বলেন যে হচ্ছে যে একটা পেপার পাবলিশ করার জন্য। I'm sorry যে I'm not an early starter, but still somehow managed to do research now and probably being one of the supervisors in research budget. And then আমরা যখন ওটা নিয়ে একটা পেপার লিখি, somehow it got published and it got accepted and published in IEEE. Uh, দেন এর মধ্যে কিন্তু অনেক বিশাল একটা গ্যাপ রয়ে যায়। আমি যখন জবে ঢুকি আসলে রিসার্চ নিয়ে আম আম কাজ করার খুব একটা সুযোগ হয়ে উঠেনি। আফটার দ্যাট আম এখানে যখন আসি, তখন আমার আসলে আ ডেটা সায়েন্স নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল, honestly speaking. এটা আসলে শুরু হয় যখন আমাদের দেশ মানে যখন কোভিড হিট করে আরকি। তো কোভিড হিট করার পরে আসলে বাইরে যাওয়ার একটা আম কি বলবো? প্রবণতা কাজ করছিল বিকজ অফ দ্যা জব সেক্টর অ্যান্ড এভরিথিং সবকিছুই হল্টে চলে গেছে এবং সবকিছু নিয়ে একটা আনসার্টেনিটি ছিল সবার মনে। সো মেবি বাইরে যাওয়ার ওয়ান অফ দ্যা অপশনস আরকি। তো বাইরে যাওয়ার জন্য কি করা যায়, কি করা যায়? তখন চিন্তা করলাম যে I've done enough electrical engineering, let's move on to something else. তো তখনই আসলে ডেটা সায়েন্স নিয়ে খুবই রমরমা অবস্থা এবং ডেটা সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করলাম। Then, a skill set like Python and all. দেন হচ্ছে বিভিন্ন ডেটা সেট নিয়ে ছোটখাটো কাজ করতে শুরু করি এবং জানতে পারি যে মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্ম আছে বাইরের দেশে এবং মোটামুটি যেকোনো জায়গায় একটা ডেটা সায়েন্টিস্ট এর প্রয়োজন পড়ে। বাট আফটার দ্যাট যখন আমি এসব নিয়ে পড়াশোনা শুরু করি এবং বিভিন্ন এখানে ইউএসএ তে আসার পর বিভিন্ন প্রফেসরদের সাথে আমি কথা বলা শুরু করি। তখন আম দেখা যায় সামহাউ আমার বর্তমান প্রফেসর ডক্টর আর্যব্রত বাসু ULR-এরই তিনি somehow managed to carve out something else from me যে তোমার এই ধরনের স্কিল সেট তোমাকে আরো বেশি স্যুট করবে বা এরকম কিছু। তো ছোটবেলা থেকে আমার আসলে গেম খেলার খুবই শখ। স্টিল আমি মোটামুটি গেম খেলতে খুবই পছন্দ করি। তো মেবি দ্যাটস হোয়াই I pushed myself into something like virtual reality এবং ভার্চুয়াল রিয়ালিটি তে যখন আমি দেখলাম যে কি ধরনের স্কিল সেট আমার দরকার এবং that kind of inclines me to those kind of research যে আমি জানবো একজন গেমার কিভাবে গেম খেলে, কেন এভাবে খেলে, কেন তার স্কিল বেটার হয়। দ্যাটস অল। সো এটাতে আমি বলতে পারবো আমার নিজেরও একটা ইন্টারেস্ট রয়েছে। তো যারাই রিসার্চ এর জার্নি শুরু করতে যাবে আমি সবাইকে বলব যে রিসার্চটা শুধু রিসার্চ এর জন্য না করে আ জাস্ট আ ওই ইনটিউশন থেকে করা উচিত যে আম যে না আমি নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি এবং I will draw by that my heart আরকি। ব্যাপারটা অনেকটা এমন। এটাই ছিল। জি ভাই, আসলে রিসার্চ করা উচিত আসলে নিজের ইচ্ছা থেকেই। আমিও একমত আপনার সাথে। আই মিন আমিও কিছু রিসার্চ এ ইনভলভ হয়েছি। এখনো আসলে ওভাবে হয়ে উঠি নাই। বাট চেষ্টা করছি আরকি। সো আমার কাছে মনে হয় রিসার্চ করতে গিয়ে যদি আপনি মজা না পান তাহলে আসলে ওই রিসার্চ করে কোনো লাভই নেই। সো ওকে। আচ্ছা ভাই, আপনি অলরেডি বেশ কিছু পাবলিকেশন এ কাজ করেছেন। সো আপনি যদি একটু কাইন্ডলি জানাতেন যে আপনার রিসার্চ ফিল্ডটা কি? আচ্ছা। আপনার আমার ফিল্ড অফ রিসার্চ আচ্ছা, থ্যাংক জি। ইউ। আমার রিসার্চ ফিল্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি একটু আপনি যদি একটু ব্রডার আ প্ল্যাটফর্ম এ চিন্তা করি আমরা, সেটা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন এবং তার মধ্যে একটা সাব ফোকাস হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি আরকি। সো আম আমি ১ম এ কাজ করেছিলাম অবশ্যই রিনিউয়েবল এনার্জি নিয়ে আন্ডার গ্র্যাজুয়েটে। দেন হচ্ছে আমি পরে এখানে যখন আসি কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করি তখন হচ্ছে আমার রিসার্চ ফিল্ডটা অনেকটা উম
অবশ্যই শিফট হয়েছে আরকি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন এ। বাট ওটার আরেকটু যদি কনসাইজ ফোকাস বলি তাহলে দেন এটা হবে ভার্চুয়াল রিয়ালিটি। ওকে ভাই, আচ্ছা আপনি বাইরে যে পড়াশোনার জন্য গিয়েছিলেন, তো মাস্টার্স বা পিএইচডি করার ক্ষেত্রে একজন স্টুডেন্ট কি কি প্রবলেমগুলো শুরুতে হচ্ছে ফেস করে আর কি? ওকে, দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। আমি মনে করি যারা দেখছে বা দেখবে এই ভিডিওটি তাদের জন্য এটা হয়তোবা ওয়ান অফ দ্য ইনসাইটস আরকি বাইরে যাওয়ার জন্য। তো আ আমি খুবই জেনেরিক কিছু কথা বলি আরকি যেটা আমিও ফেস করেছি এবং আমার মনে হয় বাং আ আমাদের দেশের প্রায় অনেক স্টুডেন্ট এটা ফেস করতে পারে আরকি। সেটা হচ্ছে আমি যে একটু আগে বললাম যে রিসার্চ জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং রিসার্চটাকে ইন্টারেস্টিং করার জন্য আমাদের কিছু কাজ করা উচিত যেটা হয়তোবা আমি পার্সোনালি করিনি। বাট যাদেরই অনেকটা ইচ্ছা থাকে, অনেকের মধ্যে ব্যাপারটা একটু আ একটু আ কি বলবো? একটু ভীতি সন্ত্রস্ত হয়ে দাঁড়ায় আরকি যে আমি ভয় পাচ্ছি রিসার্চ করা শুরু করতে বা এসব আরকি। সো ইন ওয়ান ওয়ার্ড আমি যদি রিসার্চ কে বলি যে there is no question আ that cannot be turned into research আরকি। যেকোনো কোয়েশ্চেন আমি নিজেকে করি এবং that can be a research topic. So it's that simple honestly. হ্যাঁ, এখন ওই কোয়েশ্চেন এর আনসার করতে গিয়ে আমাকে অনেক আ কাঠখড় পোহাতে হয়। কারণ সবার আগে যেটা আমি দেখব সেটা হচ্ছে যে ওই কোয়েশ্চেন এর আনসারটা কোন ফোকাসে কিংবা কোন টপিকে স্যুট করছে। দেন ওই টপিকে স্যুট করার পরে ওই কোয়েশ্চেন এর আনসার দিতে গিয়ে আমাদের অনেক টার্মিনোলজি আমাদেরকে জানতে হচ্ছে এবং somehow এই টার্মিনোলজির চেইন গুলো কমপ্লিট করে আমাকে আমার যে কারেন্ট কোয়েশ্চেন ওটার আনসারের মধ্যে টেনে নিয়ে আসতে হচ্ছে যেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। তো এই জিনিসগুলো করার মধ্যে আ এই জিনিসগুলো করার যে একটা স্টেপ বাই স্টেপ একটা আম ওয়ে আছে। এটা আমরা আন্ডারগ্রেড এ অনেকেই জানি। অনেকেই জানি বলতে যারা আসলে রিসার্চ নিয়ে খুবই ইন্টারেস্টেড অ্যান্ড দে নো ইট তারা জানে কিভাবে করতে হয়। বাট যারা জানে না তাদের জন্য আমি বলব one step at a time. So, excuse me, one step at a time বলতে সবার আগে আমি আ রিসার্চ এর জার্নির জন্য আ যেটা করব সেটা হচ্ছে যে আমাকে ওই টপিকটা নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। এখন আ পড়াশোনার মধ্যে আ আমার দেখতে হবে যেমন আজকাল হচ্ছে যে ChatGPT কিংবা AI এর যুগ এবং আ এটা নিয়ে মানুষ অনেকেই আ আ আ স্টুডেন্টরা অনেকেই অনেক ধরনের হেল্প পেতে পারে। সো ChatGPT may be one of the options to go for it. যেমন ChatGPT might be an option to like search anything like a Google search engine. So ChatGPT is ফাইন গ্রেইন নিউ গুগল সার্চ ইঞ্জিন আমি বলব আরকি। তো ওখান থেকে শুরু করে মানে কেউ যদি চায় ওখান থেকে শুরু করে আমরা রিসার্চ টপিকটা দাঁড় করাতে পারি এবং দেন উই ক্যান লাইক সার্চ টার্মিনোলজিস অ্যান্ড ফাইন্ড থিংস অন দ্য ইন্টারনেট। এখন সবকিছু ইন্টারনেটে আছে আরকি। দেন হচ্ছে বাইরে আসার ব্যাপারে যেটা, এখানে কিছু ভুল ধারণা সবারই থেকে থাকে যে আ লো সিজিপিএ ডাজন্ট ম্যাটার কিংবা আ আমার পেপার কম কিংবা আমার রিসার্চ কম, ইট ডাজন্ট ম্যাটার। আম তো এসব জিনিসের মধ্যে যেটা জি ভাই। হ্যাঁ, এসব জিনিসের মধ্যে যেটা হয়, এটা একটা ভুল ধারণা আরকি। তো আমার মনে হয় যারা আম বাইরে যেতে ইচ্ছুক, তাদের জন্য কয়েকটা জিনিস খুবই প্রিসাইজলি সেট করা উচিত। প্রথমত তার নিজের প্রোফাইল। প্রোফাইলের মধ্যে আছে তার রেজাল্ট এবং তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড। তো রিসার্চ ব্যাকগ্রাউন্ড এর কথা আমি একটু আগে বললাম যে আমি রিসার্চ যদি শুরু করতে হয় তাহলে আমাকে কোন পথে আগাতে হবে। দেন হচ্ছে আমি যদি আরো বলি আ প্রোফাইল। দেন আমরা যখন 4th ইয়ারে থাকি, আমাদের আন্ডারগ্রেড এ 4th ইয়ারে থাকার মাঝামাঝি সময়ে আমাদের আরো কিছু জিনিসের প্রিপারেশন নিতে হয়। যেমন আ আ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কিংবা জিআরই এসব বিষয়ে আমাদের আ আ একটু শুরু থেকে ধারণা রাখতে হবে। এটার কারণটা হলো যখন আমরা আসলে আন্ডারগ্রেজুয়েট শেষ করি এবং আমাদের মধ্যে একটা আম
কি বলবো, একটা ভ্যাকুয়াম কাজ করে যে আমাদের জব করতে হবে, কি এখানে যেতে হবে। বিভিন্ন কিছু নিয়ে একটা ভ্যাকুয়াম কাজ করে। তো আমরা যখনই হচ্ছে 4th ইয়ারে থাকি, 4th ইয়ারের শুরুতে বলব। কারণ 4th ইয়ারের শেষের দিকে অনেকেরই থিসিস নিয়ে অনেক ধরনের প্রেশার থাকে। শুরু থেকে যদি একটু গুছিয়ে রাখতে পারি, দেন হচ্ছে যে ইট উড বি বেটার ফর এনি স্টুডেন্টস টু গো ফর হায়ার স্টাডি অ্যাব্রড আরকি। তো এটা আমার ওয়ান অফ দ্য অপশনস। ওকে ভাই, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি দেখেছি মানে অনেক স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে যে আমি এখন গ্র্যাজুয়েটেড হয়েছি, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিব, একই সাথে হচ্ছে আমি বা অন্যান্য কিছু জবে জয়েন করব যাতে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা হয়। সো এটা আসলে কতটা কাজে দেয় বাইরে যাওয়ার ক্ষেত্রে? এটা অবশ্যই কাজে দেয় আমি বলব। হুম। তবে এটা হয়তোবা ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা ইটস আচ্ছা। নট ম্যান্ডেটরি, বাট এটা অবশ্যই কাজে দিবে। কারণ সর্বপ্রথম যেটা আমার জন্য কাজে দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে অনেকটা কি বলবো? অনেকটা পাবলিক ডিলিংস ওয়ান অফ দ্য ওয়ে আরকি। যেমন প্রতিটা অফিস, প্রতিটা কালচার মোটামুটি সিমিলার কিছু টার্ম আছে। সেটা হচ্ছে যে পাবলিক ডিলিংস করা, দেন হচ্ছে টাস্ক অ্যাসাইন করা কিংবা টাস্ক অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। তো রিসার্চেও ঠিক সেম, একটা ল্যাবে কাজ করার সময় ঠিক সেম। টাইম ম্যানেজমেন্ট, হুম। দেন হচ্ছে যে রেসপন্সিবিলিটি অ্যান্ড অবশ্যই রিলায়েবিলিটি নিয়ে কাজ করা, এসব কিছুই। এখন আমি যখন এখানে আসি এবং রিসার্চের কাজ শুরু করি, ইটস বিন লাইক 3 to 4 ইয়ার্স যে আমি আসলে পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম আরকি। আবার আমাকে নতুন করে শিখতে মানে শুরু করতে গিয়ে অনেক বেগ পেতে হয় অনেস্টলি, যদি আমি বলি। বাট আ পরে দেখা গেল আমি যখন জব করি এবং জবের যে বিভিন্ন জিনিস মানে বিভিন্ন অ্যাটিটিউড আছে, ওই অ্যাটিটিউড গুলো আমার মধ্যে নিয়ে আসি যে না, আই এম এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিয়ার অ্যান্ড আই হ্যাভ এ জব অ্যান্ড আই হ্যাভ টু জাস্ট পারফর্ম অ্যান্ড ডেলিভার। আমি যখন ওভাবে চিন্তা করি অ্যান্ড আমার পড়াশোনা এর পাশাপাশি যে আমার পড়াশোনা চলছে, আমি মাস্টার্স করছি, বিভিন্ন ক্রেডিটেড কোর্স করছি। ওগুলোকে আমি চিন্তা করছি যে না, আমার জবের জন্য এটা আমার প্রিপারেশন। আমি যখন অফিসে কাজ করি, আমি একটা মিটিং এর আগে আমি প্রিপারেশন নেই, জবের জন্য একটা প্রিপারেশন। দেন ইট ফেল্ট গুড। সো মেবি ইট ওয়ার্কড আউট ফর মি, সবার জন্য না হয়তোবা, বাট এটা আমার জন্য কাজ করেছে আমি বলবো। সো জব করে আসা, ইটস এ প্লাস, নট এ প্লাস অ্যাকচুয়ালি, ইটস এ প্লাস প্লাস আমি বলবো। আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা আপনি তো আমাদের রিসার্চ বাড়িতে একটি ল্যাব অলরেডি রান করছেন, নিউভার্স এইচসিআই ল্যাব। এই ল্যাব সম্পর্কে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, নিউভার্স এইচসিআই ল্যাব, আচ্ছা। তো নিউভার এইচসিআই সেটা হচ্ছে আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনই। তো এখানে আমি শুরু করি প্রায় মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মার্চ এমন সময়ে। তখন আমার প্রায় মার্চের শেষের দিকে। ওখানে শুরু করার পরে প্রায় অনেকজনই জয়েন করে অনেস্টলি। বাট পরে হচ্ছে সামহাউ অনেকেরই ইন্টারেস্ট মেলে না। বাট একটা ইন্টারেস্টিং থিং যেটা আমার ল্যাবের ব্যাপারে আমি বলব, সেখানে হচ্ছে যেহেতু আম আমি যদি ব্রডার রেসপেক্ট এ দেখি, আমার ভার্চুয়াল রিয়ালিটিটা হচ্ছে মোর অফ কম্পিউটার সায়েন্স রিলেটেড। বাট আমার ল্যাবে এখন মাত্র এখন আছে ৪ জন স্টুডেন্ট। এই ৪ জনের মধ্যে ২ জন সিভিল ইঞ্জিনিয়ারিং এর আর ২ জন কম্পিউটার সায়েন্স এর। তো আরো ৩ জন খুব সম্ভবত জয়েন করতে চাচ্ছে। সামহাউ আমরা সেটাকে একটু হল্ড করছি, কারণ আমাদের একটা নতুন রিসার্চ টপিক নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আরকি। বাট প্রথমত আমি বলব যে ৪ জনকে নিয়ে আমি এখন অলরেডি কাজ শুরু করেছি, সেটা আম ইটস 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 ইন দ্য কমন ফোকাস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো ভার্চুয়াল রিয়ালিটি। সো ভার্চুয়াল রিয়ালিটি অ্যাকচুয়ালি একটা মাল্টি ডাইমেনশনাল আ ফোকাস আমি বলব, এবং এটা অনেকভাবেই ইউজ করা যায় অবশ্যই। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিভাবে ভার্চুয়াল রিয়ালিটি আসলে টাইম টু টাইম হিস্টোরিক্যালি কিভাবে চেঞ্জ হয়েছে এবং হোয়াট ইজ দ্য পজিশন রাইট নাও। সো উই আর ডুইং সাম রিসার্চ অ্যারাউন্ড দ্যাট টপিক রাইট নাও। সো ভবিষ্যতেও যদি আরো স্টুডেন্ট আসে, আই রিয়েলি ওয়েলকাম দেম, and maybe we'll start a new research obviously. বাট এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আসলে সবারই
সবারই আমি বলবো একটা কমন কোয়েশ্চেন কাজ করে যখন ভার্চুয়াল রিয়ালিটিতে কাজ করতে আসে। সেই কমন কোয়েশ্চেনটা হলো আমার যে রিসোর্স লাগবে অবভিয়াসলি যেটা আমাদের এইচএমডি কিংবা হেড মাউন্টেড ডিসপ্লে এবং আম, কি বলবো, এটা হচ্ছে যে মোটামুটি একটু কোয়াইট এক্সপেন্সিভ অ্যান্ড প্রিটি মাচ রেয়ার ইন বাংলাদেশি ভিউ রাইট নাও। এই জন্য হয়তো বা অনেকেরই এটাতে যাওয়া, এই রিসার্চ ফিল্ডে যাওয়ার জন্য অনেকেরই অনেক ধরনের বাধা আসে আমি বলবো। বাট আবারও সেম যে এটাও একটা ভুল ধারণা। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এসে এখন ভিআর এ রিসার্চ করছি। সো মেবি কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করছে, there are like so many ways to start virtual reality without head mounted display, let's say. So আমি বলবো you guys are more than welcome, and maybe if you have any question you can like reach out to research buddy and also me too. So yeah, so ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা কিছু কোয়েশ্চেন একটু নিব। প্রথমেই মৌতুষী আপু, উনি জানতে চেয়েছে হায়ার স্টাডিতে মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপারটা কি? okay, thank you Motushi আপু। হায়ার স্টাডিতে, আচ্ছা এটা পোস্ট অর প্রি আমি দুটোই বলছি, প্রি হায়ার স্টাডি এবং পোস্ট হায়ার স্টাডি। পোস্ট হায়ার স্টাডিতে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে অনেস্টলি আমি বলবো রিসার্চ, আমার জন্য রিসার্চ টপিক ঠিক করা, এবং রিসার্চ টপিক ঠিক করার পরে ওটা আসলেই কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে কিনা, এবং আমার কনকারেন্ট যে স্কিল সেট গুলো আছে ওই স্কিল সেট গুলো দিয়ে আমি এনাফ পারফর্ম করতে পারবো কিনা ওই হায়ার স্টাডিতে বা ওই হায়ার স্টাডি প্যারাডাইমে। সো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং অনেস্টলি এটাই চ্যালেঞ্জিং ব্যাপার। বাকি যেসব কাজ আছে, যে আমি হায়ার স্টাডি করতে যাব, আমার ভিসা প্রিপারেশন, আমার ইন্টারভিউ প্রিপারেশন, অনেস্টলি এগুলো সেকেন্ডারি ব্যাপার। হ্যাঁ অবশ্যই বর্তমান সিচুয়েশনে হয়তো বা ইমিগ্রেশন কিংবা এসব নিয়ে অনেক ধরনের ডিসকাশন আছে অনলাইনে কিংবা বাইরে, বাট রাদার দেন দিস ওই পার্টটা বাদ, ওখানে আমার কিছু করার নেই আসলে। যারা হায়ার স্টাডি করতে চাচ্ছে ওখানে তাদের কিছু করার নেই, জাস্ট বি কেয়ারফুল আউট দেয়ার। অ্যান্ড রিসার্চ নিয়ে যদি আমি স্পেসিফিক চ্যালেঞ্জিং বলি তাহলে হচ্ছে রিসার্চ টপিক ঠিক করা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস। কারণ আমার জন্য আমি ওটাই ফেস করেছি, আমি আসলে কি নিয়ে ফিউচার রিসার্চ করবো এবং এই রিসার্চ ফিল্ডের ফিউচারটা কোথায়। এই চ্যালেঞ্জটা যদি আমি পার করতে পারি, এর পরবর্তী চ্যালেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে আমার প্রফেসরদেরকে রিচ আউট করার মতো চ্যালেঞ্জ। ইটস মেবি nobody is talking about that, but এটাও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাতে অনেকেই অনেক ধরনের, আমি অনলাইনে দেখি অনেকেই অনেক ধরনের ইমেইলের ফরম্যাট দিচ্ছে, শুরুতে এটা লিখতে হবে এটা লিখতে হবে। Honestly, it really doesn't matter as long as you have a good profile, and maybe you could pursue a professor যে I'm good fit for your current research, then you are good to go. So এখানে কয়েকটা জিনিস আছে, যখন আমরা প্রফেসরদেরকে রিচ আউট করি, এটা আরেকটা সেকেন্ড বিগ চ্যালেঞ্জ। তখন আমাদের কি করা উচিত? সর্বপ্রথম আমার রিসার্চ টপিক যদি ঠিক হয়ে যায় এবং আমি যদি শিওর থাকি যে আমার এই টপিকটা নিয়ে রিসার্চ করতে হবে, দেন প্রফেসর হান্টিং এর যে ব্যাপারটা ওটা অনেকটা অলরেডি কনসাইজ হয়ে গেছে। সো আমি সাপোজ আমার শর্ট লিস্টে 10টা প্রফেসর আছে, এই প্রফেসরদেরকে আমি রিচ আউট করব, বাট কিভাবে? সো ফার্স্টে যেটা দেখতে হবে প্রফেসর রিসেন্টলি কি রিসার্চ করেছে এবং কোন টপিক নিয়ে রিসার্চ করেছে। সো দিস ইজ কাইন্ড অফ লাইক রিডিং দ্য ব্যাক অফ দ্য প্রফেসরস হেড, সামথিং লাইক দ্যাট। প্রফেসর কারেন্টলি কি নিয়ে রিসার্চ করছে এবং তার ইন্টারেস্টটা কোথায় বেশি, এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট যখন আমি একজন প্রফেসরকে রিচ আউট করব। দেন হচ্ছে অবশ্যই প্রফেসরের ফান্ডের অ্যাভেলেবিলিটি বা এইসব ফ্যাক্টর তো আছেই, যেগুলো বাংলাদেশ থেকে বসে আমার জানা কোনোভাবে সম্ভব না। ঠিক আছে? বাট স্টিল ইউ ক্যান গো অ্যাহেড এন্ড থ্রো অ্যান ইমেইল টু প্রফেসর। দেন হচ্ছে যে তার প্রফেসরের কারেন্ট ইন্টারেস্টের মধ্যে নিজেকে সেট করা এবং এভাবে বলা যে প্রফেসর আই এম ডুইং সামথিং দ্যাট ইজ অ্যাকচুয়ালি
related to your current research and I can be a great contributor. এই রিসার্চ টপিক ঠিক থেকে throwing that email, এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Once you send that email, you can't do anything else. ব্যাপারটা অনেকটা এমন। তো এই জার্নিটুকুই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। যদি প্রফেসর রাজি থাকে ফান্ড দিতে, then you are good to go, I'd say. ওকে ভাই, আমরা আরেকটি কমেন্ট একটু নিব। নুসরাত নাসমিন আপু, উনি জানতে চেয়েছে ট্রিপলি থেকে বিএসসি করে কম্পিউটার সায়েন্স নিয়ে হায়ার স্টাডিজ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে স্টুডেন্ট ইউজুয়ালি অ্যান্ড হাউ টু ওভারকাম দ্যাট। Okay. Thank you, Miss নাসমিন। আমি এটার আনসারটা দিতে গিয়ে আমার মনে হয় অনেক দূর যেতে হবে। বাট আমি শর্ট করে বলার ট্রাই করব। সেটা হচ্ছে যেহেতু আমি নিজে ইলেকট্রিক্যাল থেকে আন্ডারগ্রেড কিংবা বিএসসি করে কম্পিউটার সায়েন্স নিয়েছি, আমার অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে যেটা আমি হয়তোবা আমাদের দেশে বর্তমানে যারা আন্ডারগ্রেডের কারিকুলাম ঠিক করছে তাদেরকে বলতে চাই। ঠিক আছে? আমরা যখন প্রোগ্রামিং করি, আমাদের একটা প্রোগ্রাম ছিল আমার এখন মনে আছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। ওখানে আমরা সি প্রোগ্রামিং করেছি, টার্বো সি কনসোলে। তো ওখানে আমার যতটুকু মনে পড়ে আমি শিখেছি ২ টো নাম্বারের এভারেজ। ঠিক আছে? and I still can remember that piece of code. হ্যাঁ, int a b, then x is equals to a plus b, then print a plus b divided by 2. That's it. তো আরো করিয়েছে অবশ্যই, আমি মিথ্যা কথা বলব না, আমাদের ম্যাট্রিক্স করিয়েছে। বাট আমার কাছে মনে হয় না যখন আমরা ওই টার্বো সি তে প্রোগ্রামিং করছিলাম কিংবা কোড ব্লকস এ প্রোগ্রামিং করছিলাম, তখন কোড ব্লকস কিংবা টার্বো সি কেউ ইউজ করছিল আরকি। সো আমাদের বর্তমানে কারিকুলাম ঠিক করছে যে অ্যাডমিনিস্ট্রেশন, ওদের জন্য এটা একটা হয়তোবা দরকার, এখানে আপগ্রেড করা দরকার যে আসলে ইউজুয়ালি কনকারেন্ট সিচুয়েশন এ ওয়ার্লড ওয়াইড কি চলছে? কোন ধরনের টুলস ইউজ করলে আম স্টুডেন্টস আরো সুবিধা পাবে? কোন ধরনের টুলস ইউজ করলে স্টুডেন্টরা আরো বেশি জানতে পারবে? এইসব কারিকুলাম অবশ্যই আমাদের আন্ডারগ্রেড এ থাকা উচিত। নো ম্যাটার এটা কম্পিউটার সায়েন্স হোক কিংবা ইলেকট্রিক্যাল হোক কিংবা আম বায়োটেকনোলজি হোক অর হোয়াটএভার। অ্যান্ড আমি যেটা ফেস করেছি ওটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। সেটা হচ্ছে যে আম কনকারেন্ট টেকনোলজি নিয়ে কাজ না করার আম যে অভাবটা, এটা আমি সবচেয়ে বেশি ফিল করেছি। দেন আফটার দ্যাট আ আমি যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট করেছি এবং বাংলাদেশে যেটাকে অনার্স বলে, এবং যদি আমি বাংলায় বলি সেটা সম্মান। দ্যাট মিনস I know a little bit of everything. বাট আমি আন্ডার গ্র্যাজুয়েট করার পরে আমার মনে হলো যে I know nothing. এবং আম এটার আরো সেইম কারণ সেই আ কারিকুলাম। এবং কম্পিউটার সায়েন্স এ যাওয়ার পর আমার যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি যদি বলব। প্রোগ্রামিং এর অলমোস্ট আমি কিছুই জানতাম না। আমি শুধু একটা ল্যাঙ্গুয়েজ জানতাম, সেটা হচ্ছে পাইথন। অ্যান্ড প্রোগ্রামিং এর আরো অনেক টার্মিনোলজি আছে। যেটা পাইথন এখন সবাই পারে আসলে। পাইথন কিংবা আর প্রোগ্রামিং এটা সবারই দরকার হয়। আম বাট প্রোগ্রামিং এর কিছু বেসিক নলেজ আছে। আ মেটামরফিজম, দেন হচ্ছে যে হাবিজাবি অনেক কিছুই আছে যেগুলো আমি আসলে এখানে এসে আমার নতুন শিখতে হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এনালাইসিস অফ অ্যালগরিদম কিংবা অপারেটিং সিস্টেম কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর টেলিকমিউনিকেশন। এই জিনিসগুলো নিয়ে আরো একটু ব্রডার অ্যাসপেক্ট এ আমাদের দেশে আন্ডার গ্র্যাজুয়েট এ থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসব। সো আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স এর বেসিক নিয়ে। আমি আমার জন্য বেসিকটা খুবই অনেকটা ভেগ ছিল এবং আ যেটা আমার পার করতে আ মোটামুটি ৬, ৭ থেকে ৮, ৯ মাস পর্যন্ত সময় লেগে গেছে। এটা আমার জন্য চ্যালেঞ্জ।
ওকে, আমাদের আরো একটা কমেন্ট এসেছে। আকলিমা মিতু আপু, আপনার হায়ার স্টাডি জার্নিতে কি আপনি কখনো ফিল করেছেন যে আপনি যদি আন্ডারগ্রেজে কিছু স্কিল বা কাজ গেইন করতেন, দ্যাট কুড হ্যাভ মেড ইউর জার্নি স্মুথার? ওকে, থ্যাংক ইউ মিস মিতু। দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। আমার কাছে এটা এখনো মনে হয় যে আমি যদি আন্ডারগ্রেডে আরো কিছু স্কিল গেইন করতে পারতাম, দেন ইট উড মেক মাই জার্নি ইজিয়ার। তো এখন যারা রিসার্চ করতে যাবে আন্ডারগ্রেড থেকেই, তাদেরকে কিছু স্কিল আসলে এখন থেকে শিখে নেওয়া উচিত। আদারওয়াইজ কি বলবো? আদারওয়াইজ আমার মতোই অনেক কষ্ট করা লাগবে। কিন্তু আমাদের সময়টা কিংবা আমাদের আগের সময়টা অনেক স্লোয়ার ছিল আজকে থেকে। আজকের এই টেকনোলজির অ্যাডভান্সমেন্ট কিংবা আম যে নলেজ গ্রাফ মানুষের ডিউ টু এআই কিংবা ডিউ টু ইন্টারনেট অফ কোর্স তখনও ছিল। বাট দিস ইন্টারনেট ইজ সো ডিফারেন্ট দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। সো কম্পিউটার সায়েন্স একটা কথা আছে, যেটা আমি প্রফেসর থেকে শুনেছি যে, "কোনো কিছু ৫ বছর পুরনো হলে এটা এনশাইন্ড।" সো আমাদের জন্য যে ব্যাপারটা ছিল, আমরা হয়তোবা এতদূর এসে এখানে শিখে হয়তোবা somehow cope up করছি। আমি বলব না I'm just আ আমরা আমি এখনো cope up করছি। আমার এখনো ডেইলি কিছু না কিছু শেখা লাগছেই। তো কিছু জিনিস আন্ডারগ্রেড থেকে শিখে আসাই ভালো। কারণ আজ থেকে ৫ বছর পরে এই নলেজের পেজটা কেমন হবে, you never know. তখন দেখা যাবে বাকিরা সবাই এগিয়ে গেছে তোমার থেকে। মানে আমি ইন জেনারেল বলছি আরকি। সো স্কিল সেট গুলোর মধ্যে আমি বলব, অফ কোর্স ডেটা সায়েন্স রিলেটেড থিংস। আ skill, you don't have to be an expert, but you have to like know যে ডেটা সায়েন্সে কি চলছে এবং how to tackle with simple data science problems. Then of course machine learning or AI, দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ? আ ওখানেও কিছু সেক্টরে তোমার একটা ভালো অবজারভেশন থাকা দরকার। এই কয়েকটা টুল। দেন if you go further, আরেকটা স্কিল যেটা সবারই দরকার, যেটা হয়তোবা অনেকে আমরা চিন্তা করি কিংবা করি না, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। হ্যাঁ? এই জিনিসটা আমি অনেকের মধ্যেই কম দেখেছি। আমার মধ্যেও কম ছিল। এবং আম এখনো আছে। স্টিল I can learn a lot, এখনো আছে। সো প্রেজেন্টেশন স্কিল। দেন আমি বলব ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যান্ড obviously আ আরেকটা জিনিস আমি বলব সবাইকে, যেটা আসলে স্কিলটা অর্জন করতে হবে না, সেটা ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে স্ক্রলিং। ঠিক আছে? এই যে আমি এখানে এসে কিছু জিনিস শিখেছি রিসেন্টলি। আমি Facebook এ ঢুকছি কিংবা যেকোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ঢুকছি। অ্যান্ড I just keep scrolling and I don't know what's happening to me, যে I just keep doing that. I don't know why. এই জিনিসগুলো দিয়ে অন্য কিছু আমরা রিপ্লেস করতে পারি। That might be a good option to go with. যেমন আমাদের সবারই এখন যেমন Spotify কিংবা YouTube মিউজিক কিংবা এসব আছে। আমরা গান শুনছি হরহামেশাই কিংবা YouTube এ কোনো একটা কিছু ছেড়ে দিয়ে আমরা কোনো একটা কাজ করছি। Instead listening to music all the time, uh, what you can do is listening to podcast. ঠিক আছে? এমন না যে পডকাস্ট আমার ওটা বসে মুখস্থ করা লাগবে, ব্যাপারটা এমন না। জাস্ট তোমরা যা শুনবে অল দ্যা টাইম, আম এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন আ আসে। সো আমরা সবসময় আসলে বেশি মনে রাখতে পারি দেখার চেয়ে কিংবা আ সেন্স করার চেয়ে সবচেয়ে বেশি মনে রাখতে পারি হচ্ছে শুনে। আমি শুনলে। যতটুকু জানি। রাইট? সো জি। পডকাস্ট শোনা তোমার অবশ্যই ইন্টারেস্টেড ফিল্ড এর। যেমন আমি রিসেন্টলি এটাই করছি অ্যান্ড ইটস বিন এ গুড জার্নি সো ফার। আমি অলরেডি শুরু করেছি মাত্র ৩ মাস। আই উইশ আই I could have started earlier. But
এটা আমি বলবো ওয়ান অফ দ্য গুড হ্যাবিট আর কি সবার জন্য। সো এভরি ওয়ান্স ইন এ ওয়াইল লিসেন টু দ্য পডকাস্ট অফ ইউর ওন ইন্টারেস্ট, এটা আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অনেক কোয়েশ্চেনের আনসারই আমরা আপনার কাছ থেকে পেয়েছি অ্যান্ড অনেক সুন্দর কিছু মতামত ছিল। আপনার ফিডব্যাকগুলো খুব ভালোই ছিল। আমি নিজেও শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এটা তো আমারও করা উচিত বা এভাবে তো আমারও যাওয়া উচিত। ওকে ভাই, আমরা আরেকটু আপনার ল্যাবে ব্যাক করব। আই মিন আপনি যে ল্যাবটি রান করছেন, এই ল্যাবে অ্যাকচুয়ালি কি, কি টুলস বা টেকনিক ইউজ করে কাজ করানো হচ্ছে স্টুডেন্টদেরকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপাতত যে পেপারটা লিখছি সেটা ওয়ান অফ দ্য রিভিউ পেপার। সো মোস্ট লাইকলি এখানে খুব একটা টুলস এর ইউজ হচ্ছে না, বাট যেহেতু তারাও স্টার্ট করেছে এবং রিসার্চ বডি থেকে হুম, ইটস ইটস অ্যাগেইন দ্যাট রিলায়েবিলিটি কিংবা রেসপন্সিবিলিটি, যে যারাই এখানে পড়তে আসবে তারা অ্যাটলিস্ট একটা স্কিল সেট নিয়ে একটা নলেজ নিয়ে যাবে আর কি। সো দ্যাটস ওয়াই রিসার্চের জায়গায়, বাট আমি তাদেরকে যেটা করেছি সেটা হচ্ছে যে বলেছি তাদেরকে যাতে ইউনিটি গেম ইঞ্জিন, যেটা যেটা দিয়ে অ্যাকচুয়ালি গেম ডেভেলপ করা হয়, so আরো আরো অনেক গেম ইঞ্জিন আছে কনকারেন্টলি, বাট ইউনিটি গেম ইঞ্জিন যেটাতে আমিও কাজ করি, তো তাদেরকে বলেছি যে এই ইউনিটি গেম ইঞ্জিনে কিছু কাজ শিখতে। দ্যাট মিনস কাজ শিখতে মিনস যেমন দে ক্যান জাস্ট বিল্ড এনি সিম্পল আর্কেড গেমস, and while they do that I will help them. So Unity may be one of the tools. Then again, এরপরে আসে যখন আমি লিটারেচার রিভিউ দাঁড় করাচ্ছিলাম তখন আমার কাছে একটা টুলস এর কথা উঠে আসে, সেটা হচ্ছে অবশ্যই আর প্রোগ্রামিং। এটার কারণটা হচ্ছে ওয়েব অফ সায়েন্সে আমরা যখন লিটারেচার রিভিউ করি, ওয়েব অফ সায়েন্স থেকে আসলে literature দাঁড় করিয়ে, then we can make like graphs and everything. They're like simpler tools to use while you do research or you write papers, research papers. So তাদেরকে আমি এটা নিয়ে রিসোর্স রিসোর্স দিয়েছি আর কি। এমন বলবো না যে আমি আসলে হাতে কলমে শিখিয়েছি, বাট বিকজ research is a different thing. While you do research, that means you have the skill sets what you needed, and you are just getting the help from those resources to do the research. ওখানে আসলে স্কিল সেট দাঁড় করানোটা খুবই টাফ। সো এখানে হয়তোবা রিসার্চ বাডি নিয়েও কিংবা রিসার্চ বাডি আমার ল্যাব নিয়েও হয়তোবা অনেকের মনে হতে পারে আমি এখানে স্কিল সেট শেখাবো, ব্যাপারটা অনেকটা একটু ভেগ আমি বলবো। You just maybe know 20% of the skill sets you need in that research, then I can boost that up into 40 or 50%. I cannot make it like 100%. Then with that 40 to 50%, uh, I'll make spaces for you guys so that you can just carve out a research paper out of it. So আমি এটাই বলবো। No high hopes. আচ্ছা ভাই, আমরা আরো একটা কমেন্ট নিতে পারি? প্লিজ মেনশন সাম ট্রেন্ডিং টপিকস ইন ভার্চুয়াল রিয়েলিটি। Okay, thank you, Mr. Solaman. Trending topic in VR right now is যদি আমি বলি সেটা হচ্ছে যে অবশ্যই গেম ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ এ ট্রেন্ডিং টপিক এভরিওয়্যার। সো এটা একটা টপিক, বাট যদি আমি রিসার্চের ফোকাস বলি দেন হচ্ছে ডিজিটাল টুইনিং বলে আমাদের একটা টপিক আছে। ডিজিটাল টুইনিং ইট মিনস যেটা কনকারেন্টলি এখন আছে ট্রেন্ডিং টপিক, ডিজিটাল টুইন। মনে করো আমি লাস্ট ইয়ার ডিজনিতে গিয়েছিলাম। ডিজনিতে ওখানে একটা পার্ক ছিল, আমি ঠিক মনে করতে পারছি না। ওখানে আমি অ্যাভাটারের অ্যাক্ট্রেসটার নাম ভুলে গিয়েছি, মানে ওই ক্যারেক্টারটার একটা ডিজিটাল টুইন ছিল। দ্যাট মিনস এ রোবট ইজ লাইক অ্যাক্টিং লাইক দ্য অ্যাকচুয়াল অ্যাক্ট্রেস। সো এটাকে অ্যাকচুয়ালি ডিজিটাল টুইন বলে আর কি, যেটা হচ্ছে যে দ্যাট উইল মিরর এভরিথিং এনি 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 লিভিং থিংস উড ডু। যে কোনো একটা মানুষ কিংবা কোনো একটা প্রাণীর এক্সাক্ট সেম বিহেভিয়ার করাটাকে যদি আমরা একটা রোবটের মধ্যে সেট করি, দেন ইট ইজ এ ডিজিটাল টুইনিং। So people are now trying to get digital twins in virtual reality. So এটার রেসপেক্টটা হচ্ছে controlling any object that is physical
uh, and that signal is teleported to another space. That means suppose বাংলাদেশে কোনো কন্ট্রোল সেন্টার আছে যেটা হচ্ছে সাপোজ একটা electrical substation or something like that, and there is a robot that is like controlling everything, and আমি এখান থেকে বসে যেটা করতে পারি, I will like put on a headset and then be in that robot's body and then control everything. So that would be a trending that is a trending topic. এবং আরো কিছু যদি আমি হার্ডকোর রিসার্চের কথা চিন্তা করি ট্রেন্ডিং টপিকের মধ্যে, সেটা হচ্ছে the usability study. Of course, that's been always trending topic in virtual reality. হ্যাঁ, কিভাবে ভার্চুয়াল রিয়েলিটিকে আরো ইউবিকুইটাস করা যায়, আরো জেনারিক করা যায়, সবার কাছে উন্মুক্ত করা যায়। দ্যাট ইজ অ্যানাদার ট্রেন্ডিং টপিকস। দেন হচ্ছে আমি বলবো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনে ইউজার অবশ্যই ইউআই ইউএক্স নিয়ে, ইউআই ইউএক্স ডিজাইনে, কারণ যেহেতু আমরা কনভেনশনাল যেসব ইউআই ইউএক্স নিয়ে কাজ করি, যেটা যেমন আমাদের ল্যাপটপ কিংবা আমাদের সেলফোন 2D UI UX নিয়ে কাজ করি, but that is a different thing, 3D UI UX design. So that is another trending topic আমি বলবো। Those are not actually trending topic, but it বলবো it's always been there. তো আমরা যদি রিসার্চ করতে চাই আসলে ভার্চুয়াল রিয়ালিটিতে, those are the options to start with. Then এখানে যদি আরেকটু আমি কনসাইজ রিসার্চ টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা যেটা আমি এখন করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি human demographics and their performance in virtual reality. যেমন আমি বর্তমানে যে রিসার্চটা করছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রিসিশন মুভমেন্ট ইভ্যালুয়েশন ইন ভার্চুয়াল রিয়ালিটি। আমাদেরকে যদি কোনো প্রিসাইজ কাজ করতে দেওয়া হয় যেটাতে খুবই মিলিমিটার রেটের আমাদের মুভমেন্ট দরকার হয়, এই মুভমেন্টে আসলে আমাদের ডেমোগ্রাফিক কিংবা আমাদের ব্যাকগ্রাউন্ডের কোন ধরনের ইফেক্ট আছে এই পারফরমেন্সে। তো এসবই মোটামুটি এখন সবাই করছে, এবং এগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হবে I'd say UI UX ডিজাইন। সো ওকে ভাই, আমাদের আজকে এই রিসার্চ আড্ডায় অডিয়েন্সের পাশাপাশি মনে হচ্ছে আমিও জাহেদ ভাই থেকে অনেক কিছুই শিখলাম। সো আমাদের আজকে লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করব। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষার্থী এখন হচ্ছে রিসার্চটাকে তাদের কেরিয়ার ফিল্ড হিসেবে চুজ করছে। সো তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? That's a big place actually. রিসার্চ নিয়ে কেরিয়ার, তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, যেটা আমি ওদিন এখানেই কারোর সাথে আলোচনা করছিলাম। আসলে আমি রিসেন্টলি একটা পেপার লিখছি, মানে আমার ল্যাবে, মানে আমার নিজের ল্যাবে যেখানে আমি কাজ করি, রিসেন্টলি একটা পেপার লিখছিলাম। দেন ওখানে আমার থাকে না কিছু একটা ইউরেকা মোমেন্ট হয়। সো আই ওয়াজ ডুইং সামথিং এলস অ্যাকচুয়ালি, আমি খুব সম্ভবত খেলছিলাম বা কিছু একটা করছিলাম, এন্ড দেন ওয়াইল ডুইং দ্যাট আমার একটা ইউরেকা মোমেন্ট হয়েছে যে না, ও এটাতে এভাবে করা যায়। এন্ড ওয়াইল ডুইং ইট আমার কাছে মনে হলো now I'm having fun with research. So ছোটবেলায় আমার এখনো মনে আছে, ছোটবেলায় যখন মানে আমি জানি এটা সবার মধ্যে আছে কিনা, আমার যখন স্কুলে ভালো মানে আমার প্যারেন্টস আমাকে যখন বলতো যে তোমাকে ফার্স্ট হতে হবে বা তোমাকে সেকেন্ড হতে হবে হোয়াটএভার, তখন আমি তাদেরকে পাল্টা একটা অফার দিতাম। সেটা হচ্ছে আমাকে এটা কিনে দিতে হবে, তাহলে আমি ফার্স্ট হব বা সেকেন্ড হব বা থার্ড হব। নিজেকে রিওয়ার্ড দেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা খুবই জরুরি। এটা আমি ইভেন ডে টু ডে লাইফে আমি অ্যাপ্লাই করি। এমন না যে আমার কথা শুনতে হবে, বাট ইউ ক্যান ট্রাই। যে আমি সকালে পড়তে বসবো, সকালে এতটা বাজে উঠবো, 12টা পর্যন্ত আমি পড়াশোনা করবো নো ম্যাটার হোয়াট, এন্ড 12টা বাজে উঠে আমি এই ধরনের একটা স্পেসিফিক কাজ করবো যেটা আমাকে আনন্দ দেয়। সো রিসার্চের ব্যাপারটাও এমন, আমাদেরকে আসলে রিসার্চে আনন্দ দেয় আমাদের
পাবলিকেশন, আমাদের সাইটেশন অবভিয়াসলি। বাট আরেকটা আনন্দ আমার মনে হয় সবারই খোঁজা উচিত, সেটা হচ্ছে একটা রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত এটা কিন্তু একটা কানেকশন। এখানে কোনো কানেকশন লুজ করা যাবে না। সো থিঙ্ক ইট অ্যাজ এ পাজল, যে ইউ আর প্লেয়িং এ পাজল গেম, অ্যান্ড সবাই যেটা করে সবার আগে অ্যাবস্ট্রাক্ট লেখে, then maybe they'll just jump to evaluation and then do the analysis and everything. After doing calculations or evaluation of that research, তারা এরপরে হয়তো বা লিটারেচার রিভিউ লেখা শুরু করে। আমি লেখার কথা বলছি, নট পড়াশোনা। লিটারেচার রিভিউ পড়াশোনা কিন্তু শুরু থেকেই চলছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। হ্যাঁ, লেখার কথা বলছি। দেন হচ্ছে আমি যেভাবে আমার ইভ্যালুয়েশন কিংবা এক্সপেরিমেন্টাল ডিজাইনকে আমি আমার পিকচারাইজ করেছি আমার পেপারের মধ্যে, সেই ফ্লোতে আমার লিটারেচার রিভিউটা লেখা। এই পুরো পাথটা হচ্ছে একটা পাজল। এটা একটা পাজল মেলানোর মধ্যে। দেখা যাবে আমি লিটারেচার রিভিউটা লিখেছি, কোন একটা টার্মিনোলজি নিয়ে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার ছিল, ওটা গ্যাপ আছে। সো ট্রাই টু সলভ দ্যাট। অ্যাজ সুন অ্যাজ তুমি সেই পাজলটা শেষ করবে, you'll get rewarded, and maybe you can do whatever you want, যে না, I'll buy something, I'll buy an iPhone or whatever if you have enough money. So নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করো সবাই যারা রিসার্চ করছো, সেটা রিসার্চের মাধ্যমে হোক কিংবা সেটা যে কোনো কাজ হোক। শুধু রিসার্চ করে তোমার লাইফ আগাতে হবে ব্যাপারটা এমন না, বাট ইফ ইউ আর ডুইং সোলি রিসার্চ দেন you'll find that puzzle solving, you'll have to create that puzzle solving mentality in yourself, I would say. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের আজকের রিসার্চ আড্ডায় আসলে অডিয়েন্সদের জন্য অনেক কিছুই ছিল। আই মিন অনেক মোটিভেশন বা আরো কিছু টিপস টুলস ছিল যেগুলো আমরা আমাদের জাহেদ ভাই থেকে পেয়েছি। সো আই গেস আমরা আমাদের আজকের লাইভ স্ট্রিমকে এখানে শেষ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। অ্যান্ড সামনে আমরা আরেকটি রিসার্চ টক নিয়ে আসবো আমাদের অ্যানাদার এক্সপার্ট নিয়ে। সো টিল সুন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।